নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের শিলিগুড়ি থেকে শিলং পৌঁছানোর অভিজ্ঞতা আর ডিটেল ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এই এপিসোডে থাকছে আমাদের শিলং ঘোরার অভিজ্ঞতা আর শিলং থেকে আমরা লামাহাটা কী করে পৌঁছালাম তার ডিটেল রোড ট্রিপ। আশা করি আপনারা এই এপিসোডটি এনজয় করবেন। তার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই জার্নির ব্লগ। কিছুক্ষণ আগেই আমরা শিলং পৌঁছেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, হিলি ড্রিম হোমস্টে। কাল সকালে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো, এখন অন্ধকার হয়ে গেছে। চলে এসেছি আমাদের রুমে। রুম খুব সুন্দরভাবে সাজানো গোছানো। একটা কিং সাইজ বেড আছে, বড় একটা মিররও আছে, জামা কাপড় রাখার জায়গা। এই হচ্ছে কি বাথরুম, গিজার আছে, যা যা প্রয়োজনীয় জিনিস থাকা দরকার সবই আছে। এই হচ্ছে ওভারঅল বেডরুমের লুক। সারাদিন সবাই গাড়ি চালিয়ে ক্লান্ত, এখন সবাই চলে এসছে ডাইনিং রুমে আর চলছে দারুণ আড্ডা। আর এখানে আমাদের আগরওয়ালজি, তিনি কোত্থেকে ছোট ছোট জিলিপি ভেজে এনে সবাই গেস্টদের খাওয়াচ্ছেন। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে আড্ডা আলোচনা চলছে, হাসি ঠাট্টা যেমনি হয়ে থাকে। সময় হচ্ছে রাত 9:30। আমাদের হোমস্টে রঙিন আলোয় খুব সুন্দর সেজে উঠেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। একটু পরেই ডিনার করতে যাব, তাই এক রাউন্ড ঘুরে নিচ্ছি বাইরে। চলে এসেছে ডিনার টাইমে। সঞ্জয়জি অ্যাজ ইউজুয়াল ওনার নিজের ভাজা জিলিপি অন্য যারা তখনও খাননি তাদের খাইয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে ছিল মাছ, চিকেন কষা, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি। Good morning from Shillong. 3rd May 2025, সকাল 4:50, ভোর 4:50। এই হচ্ছে আমাদের রিসর্টের বারান্দা, হিলি ড্রিম হোমস্টে। পেছনেই জঙ্গল আছে। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু দেখা যাচ্ছে না। এইখানে দাঁড়ালে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রত্যেকটা রুমের একটা নাম আছে। এটা রঙ্গিত 7 নম্বর রুম। রুমের ভেতরে ডিটেলস কালকে আসার পর দেখিয়ে দিয়েছি আপনাদের।
এই দেখুন, খুব সুন্দর রিসর্ট, স্টাফের ব্যবহারও খুব ভালো। আমরা আছি তোরসা 5 নম্বর রুমে। খুব সুন্দর বানানো রিসর্ট, সাজানো গোছানো। পাহাড়ের পেছন দিয়ে আস্তে আস্তে সূর্য উঠছে, খুব সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। আর পেছনে পাখির ডাক, জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন। আর এই রাস্তা দিয়েই আমরা গতকাল এসছি, আমাদের হোমস্টের গা দিয়েই রাস্তা। এই এখন শিটংয়ে সকাল বাজে 5টা, এমনি শিটংয়ে ঘুরছি। ওয়ার্ল্ড পরিবেশ, আমাদের শিটং 2 এটা। আমরা রয়েছি হিলি ড্রিম হোমস্টে। এর পেছনে একটা সূর্যোদয় হলো, আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আজকে মেঘ করে আছে, দেখা যাচ্ছে না। সবসময় তো দেখা দেয় না কাঞ্চনজঙ্ঘা, তো সেই হচ্ছে অবস্থা। খুব ভালো হোমস্টে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া খুব ভালো। আমাদের সব গাড়ি পার্ক করা আছে সামনে, এই আমাদের হোমস্টে। আমি চলে এসেছি হোমস্টের ছাদে। ছাদ থেকে এরকম সুন্দর ভিউ পাওয়া যায়, দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে, আর পেছনে জঙ্গল আছে, পেছনে কয়েকটা হোমস্টে আছে। আর এখন সকালের আলোচনা চলছে আমাদের মেম্বারদের মধ্যে, দারুণ পরিবেশ। চলে এসেছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে যে যা নিজের পছন্দ মতন গেস্টরা ব্রেকফাস্ট করছে, কেউ পুরি সবজি, কেউ টোস্ট, সঙ্গে বয়েলড এগ বা অমলেট, যে যার পছন্দ মতন ব্রেকফাস্ট করে নিচ্ছেন। কেননা ব্রেকফাস্ট করেই আমরা একটু পরেই বেরিয়ে যাব লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটা খুব একটা দূরে না, এখান থেকে 60 কিলোমিটার মতন, আর পথে কিছু সাইট সিইং করতে করতে যাব। চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। যাবার আগে হোমস্টে থেকে আমাদের ট্র্যাডিশনালি বিদায় জানানো হলো খেদা পড়িয়ে। শিটং ছেড়ে আমরা এখন রওনা হলাম লামাহাটার উদ্দেশ্যে। আমরা যেহেতু শিটং 2 তে আছি, তো আমরা এখন নিচের দিকে নামছি। প্রথমে যাব আমরা যোগীঘাট। এখান থেকে খুব একটা দূরে না, যোগীঘাট 16 কিলোমিটার দূরে। মানে আমরা যেখানে আমাদের হোমস্টে থেকে যোগীঘাট হচ্ছে 16 কিলোমিটার দূরে। রাস্তা একদম ডাউন হিল, তো ব্রেকের সম্বন্ধে একটু মাথায় রাখবেন, বেশি ব্রেকে পা দিলে ব্রেক কিন্তু গরম হয়ে যাবে। শিটং 2 থেকে যোগীঘাটের দিকে রাস্তাটি অত্যন্ত খারাপ, একদম নিচের দিকে নেমে গেছে। তাই এই পথে গাড়ি চালানোর সময় ব্রেক প্যাড গরম হওয়া এড়াতে ইঞ্জিন ব্রেকিং এর উপর নির্ভর করুন। রাস্তার সিনিক বিউটি কিন্তু অসাধারণ। রাস্তার কন্ডিশন ওভারঅল ভালো, কোনো অসুবিধা হবে না। শুধু একটাই ড্রব্যাক, অতিরিক্ত খারাপ। দেখতেই পাচ্ছেন আপনারা। আর ইঞ্জিন ব্রেকিং কি সেটা যদি জানার ইচ্ছা থাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের এক্সপ্লেইন করে দেবো। এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। এসছি আমরা যোগীঘাটে।
ये नीचे नदी का नाम क्या है? नदी हाँ रियांग नदी, हाँ रियांग रिवर। नीचे रियांग नदी বইছে। সাড়ে 10টা বাজে, আমরা এখন যোগীঘাট ব্রিজে নেমেছি। নিচে রিয়াং নদী বইছে। এই হচ্ছে পুরনো ব্রিজ, এটা পুরনো ব্রিজটা দেখো ডান দিকে, এর আগে এই ব্রিজটা ছিল, এখন আর এটা ইউজ করা হয় না, কাঠের ব্রিজ ছিল, মানে হ্যাঙ্গিং ব্রিজ। এখন যোগীঘাট ব্রিজের উপর এই নিচে যাওয়া যায়। নিচে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এখানে রিয়াং নদী বইছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিয়াং নদী, দূর থেকে আপনারা দেখতেও পাচ্ছেন পরিষ্কার জল একদম, এই হচ্ছে একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, জলের একদম নিচ অব্দি দেখা যাচ্ছে। যোগীঘাটে ব্রিজে রিয়াং নদীর দিকে যাচ্ছি, এই হচ্ছে যাওয়ার জায়গা। এখান থেকে একটুখানি ট্রেক করে নিচে নামতে হবে সামনের রাস্তা দিয়ে, উপরে ব্রিজ দেখা যাচ্ছে। চলে এসেছি রিয়াং নদীর তীরে, দেখুন জল কেমন পরিষ্কার, একদম নিচ অব্দি দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর এই ওপর দিয়ে চলে গেছে যোগীঘাট ব্রিজ। আমাদের অন্য মেম্বাররা ছবি তুলতে ব্যস্ত, কেউ পাথরের উপর বসে, কেউ দূরে দাঁড়িয়ে, সবাই নিজের নিজের মতন এনজয় করছে। দারুণ পরিবেশ, খুব সুন্দর জায়গা। আপনাদের বলবো যোগীঘাট ব্রিজ এলে এই রিয়াং নদীর তীরে অবশ্যই একবার আসবেন। যোগীঘাট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি এখন রবীন্দ্র ভবন দেখতে, বা রবীন্দ্রনাথ মিউজিয়াম। এটা মাংপুতে, আর এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে, আর মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা মতো। তা সেদিকেই যাচ্ছি। আমাদের কিছু গাড়ি ব্রিজ ক্রস করে ওপারে ছিল, আমি পার্কিং থেকে রেডি হয়ে মাংপুর দিকে যাচ্ছি। দুপুর 12টা, আমরা এখন রবীন্দ্র ভবনের সামনে। এই রবীন্দ্র ভবন এক ঐতিহাসিক স্থান, যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। কবি মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ 1938 থেকে 1940-এর মধ্যে মোট 4 বার এই মংপুতে আসেন। মৈত্রী দেবীর স্বামী ছিলেন একজন কুইনিনোলজিস্ট, যার নাম ছিল ডাক্তার মনমোহন সেন, এবং তার বাংলোতেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। এই শান্ত ও সুন্দর পরিবেশে কবিগুরু বহু কবিতা ও রচনার সৃষ্টি করেছিলেন বলে জানা যায়। তার বিখ্যাত কবিতা জন্মদিন এখানেই রচিত হয়। এখন এই বাংলোটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে, যা রবীন্দ্র ভবন নামে পরিচিত। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, তার লেখা পাণ্ডুলিপি, ছবি এবং অন্যান্য স্মৃতিচিহ্ন সযত্নে রাখা আছে। এই ভবনের প্রতিটি কোণায় রবীন্দ্রনাথের স্পর্শ অনুভব করা যায়। রবীন্দ্র ভবন দেখে এখন আমরা আবার চললাম লামাহাটার দিকে। এই রাস্তা হচ্ছে মংপু পেশক রোড। এটা মোটামুটি আপনার 24 কিলোমিটার যেতে হবে 3rd মাইলের অবধি। সেখান থেকে একটা জাংশন আসবে, তারপর ডান দিকে ঘুরতে হবে। তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি। রাস্তার সিনিক বিউটি অসাধারণ, একটু ইনক্লিনেশন আছে, বাট ওভারঅল রাস্তা খুব চওড়া। তো আপনারা ওভারঅল ভিউটা এনজয় করুন।
সময় হয়েছে 1:45। আমরা লামাটার দিকে যাচ্ছি। রাস্তা খুবই ভালো, পেশক রোডের দিক দিয়ে ধরবো। পেশক রোডের দিকে যাচ্ছি, ওখান থেকে লামাটার জন্য দেখবো। রাস্তার কন্ডিশন খুব ভালো। মংপুর রবীন্দ্রনাথ বাংলো দেখলাম, আর তার আগে দেখেছি যোগীঘাট ব্রিজ, যেটা আমাদের বাবা রামদেব ইনগরেট করেছিলেন। সেই যোগীঘাট ব্রিজটি দেখে এখন আমরা টুয়ার্ডস লামাহাটা যাচ্ছি। এটা করতাম লামাহাটা থেকে, এই তো লামাহাটা 9 কিলোমিটার। In 200 meters, sharp right. Sharp right. মিটার তো হয়নি, Sharp right. লামাটা কিধার? লামাটা লামাটা लामाटा एकदम नहीं, लामाटा इस तरफ है, लामाटा लामाटा ये था ना। এই 3rd মাইল থেকে আমরা রাইট টার্ন নিয়ে এখন চললাম লামাহাটা ইকো পার্কের দিকে। কিন্তু আমাদের হোমস্টে কিন্তু লামাহাটা ইকো পার্কে আগে টাকদা টি গার্ডেনের দিকে ঢুকতে হবে। বেসিক্যালি আমরা যাব এখন 6 মাইলের দিকে। এই রাস্তা যাচ্ছে 6 মাইলের দিকে। 6 মাইল ক্রস করার পর বাঁ দিকে একটা লেফট টার্ন আসবে, সেখান থেকে আমাদের হোমস্টের দিকে যেতে হবে। এখন যাচ্ছি 6 মাইল বাজারের উপর দিয়ে। একটু জায়গাটা ঘিঞ্জি, কেননা দোকানপাট অনেক আছে, আর এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা। অনেক দোকান, এটিএম পাবেন, ব্যাংকের এটিএম পেয়ে যাবেন, এসবিআই এর এটিএম আছে, অন্যান্য ব্যাংকের এটিএম রয়েছে। তো লোকে আশেপাশ থেকে এখানে বাজার করতে আসে, জিনিসপত্র কেনাকাটা করতে আসে। এই আমরা এখন লেফট টার্ন নেব, আর সোজা রাস্তা কিন্তু চলে গেছে তিস্তা বাজারের দিকে। আর একটু আগে গেলেই লামাহাটা ইকো পার্ক। আমরা এখন লেফট টার্ন, আমাদের এই রাস্তা নেমে গেছে বাঁ দিকে, যেখানে টাকদা টি এস্টেট, ওদিকেই আমাদের হোমস্টে, তাই সেদিকেই যাচ্ছি। এইবার শুরু হলো আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার। এই তো ভালো রাস্তা দেখছেন, আমরা হোমস্টে অবধি যাচ্ছি। আমাদের এই মুখটা থেকে হোমস্টের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6 কিলোমিটার। তো এই রাস্তার ভিউ অসাধারণ। আমরা যাচ্ছি, এরপরে আমরা জানতাম না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। ক্রমশ প্রকাশ্য। চলুন আগে এই বিউটিফুল ভিউ, সারা রাস্তাগুলো আপনারা এনজয় করুন। এই জার্নি হচ্ছে রোড ট্রিপের, তো এত সুন্দর রাস্তার উপর দিয়ে গাড়ি চালানোর অনুভূতিও দুর্দান্ত। কখনো কখনো দু সাইডে চা বাগান, বা এক সাইডে আবার খাদও আসছে, উল্টো দিকে হয়তো দার্জিলিং দেখা যাচ্ছে। এই রাস্তার সৌন্দর্য না দেখলে বর্ণনা করা মুশকিল, শুধু অনুভব করার জিনিস। তো যেতে অসাধারণ লাগছে, আপনারাও হয়তো বুঝতে পারছেন। এই দেখুন কি অসাধারণ এই জার্নি। চলুন আর বেশি কথা বলবো না, আপনারা ওভারঅল এই ভিউগুলো এনজয় করতে থাকুন। ভিডিওটা একটু জানি বড় হয়ে যাচ্ছে, কিন্তু শেষের পার্টটা মিস করবেন না, অনুরোধ রইল। কারণ রিয়েল অ্যাডভেঞ্চার পরেই শুরু হবে, গ্যারেন্টি দিচ্ছি।
এইবার মেন রাস্তা ছেড়ে এবার আমরা ডান দিকে হোমস্টের জন্য ঢুকছি। আগেই বলেছি আমাদের সঙ্গে মোটামুটি সব রকম ব্র্যান্ডেরই গাড়ি আছে। আমাদের টোটাল 6টা গাড়ি, তার মধ্যে 2টো এসইউভি, একটা হচ্ছে টাটা সাফারি, আর আগে চলেছে রেনল্ট ডাস্টার। তার পেছনে আছে অল্টো, তার পেছনে হচ্ছে হন্ডা সিটি, আমার আগে চলেছে টাটা নেক্সন, আর আর আমার পেছনে রয়েছেন সঞ্জয়জির গাড়ি টাটা সাফারি। এবার রাস্তা পুরো শুরু হয়ে গেল, আপনারা বুঝতেই পাচ্ছেন স্টিপ ইনক্লাইন। আমাদের চিন্তা অল্টো আর হন্ডা সিটিকে নিয়ে, কিন্তু ওনারা দেখুন ব্রেভলি গাড়ি চালিয়ে উঠে যাচ্ছেন ওপরে, কোনো অসুবিধাই হচ্ছে না এখনো পর্যন্ত। রাস্তা খুবই সরু। এইবার আমরা পৌঁছে গেলাম যেখান থেকে সবাই মোটামুটি এখন একটু হাল ছেড়ে দিয়েছেন, কারণ এর আগের রাস্তা খুবই খারাপ, পুরো পাথুরে। দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে রাস্তা। তো হোমস্টে থেকে ড্রাইভাররা এলেন, আমি এখন আমার গাড়ি চালাচ্ছি না। হন্ডা সিটিকে আমরা নিচে রেখে দিলাম, ওরা একটা হোমস্টেতে গাড়ি পার্ক করে দিল। এখন হোমস্টে ড্রাইভাররাই আমাদের গাড়ি আমাদের হোমস্টে অব্দি নিয়ে চলেছে। তাই লাস্ট মোটামুটি 300-400 মিটার হোমস্টে অব্দি রাস্তার কন্ডিশন এটাই। ভিডিওটা আমি ছোট করছি না, আপনাদের বোঝার জন্য যে আমাদের গাড়িগুলো কতটা এন্ডিওরেন্স টেস্ট দিয়েছে এই লাস্ট জার্নিটা করার জন্য। পুরো পাথুরের রাস্তা, আমার গাড়ি ইগনিস, আমি এই গাড়ি চালাচ্ছিলাম, প্রতীকদার গাড়ি আমি চালাচ্ছিলাম, ওটা ইগনিস, যেখান থেকে আপনারা এই ভিউটা পাচ্ছেন। এবার দেখুন পাহাড়ি ড্রাইভারদের স্কিল, শুধু একবার দেখুন। আমরা কিন্তু পুরো হাল ছেড়ে দিয়েছি। শুধু সঞ্জিত দা, যিনি রেনল্ট চালাচ্ছিলেন, ডাস্টার চালাচ্ছিলেন, উনি ওনার গাড়ি নিয়ে আগে উঠে গেছেন। তারপরে অল্টো উঠেছে, তারপরেই কিন্তু সৌম্যদীপ বাবুর অল্টো, সেও উঠে গেছে। কিন্তু একটা পয়েন্টে গিয়ে নিচে একটা হোমস্টে আছে, তা উনি ওখানেই গাড়িটা পার্ক করে দিলেন। আমরা সাজেস্ট করলাম আর উপরে ওঠার দরকার নেই। অল্টোর যে কি সাংঘাতিক ক্ষমতা তা এই রাস্তা দেখেই বুঝতে পারছেন। একজন একজন করে হোমস্টে ড্রাইভার এসে আমাদের গাড়িগুলো তুলে দিচ্ছে। টোটাল 4 জন ড্রাইভার, ওদের স্কিল নিয়ে কিছু বলার নেই। এই দেখুন অল্টো আমাদের বাঁ দিকে পাক করে দিয়েছি সৌম্যদীপ বাবু। এইটা একটি হোমস্টে, ওদেরই চেনাশোনা। তো এইখানে আমরা অল্টোটাকে রেখে দিলাম। আমাদের ফাইনাল লেগ অফ জার্নি হোমস্টে অবধি। একটু খানিকটা ব্যাক করে, একবারে টার্ন নেয় না। আমি ভিডিওটাকে এডিট করছি না, পুরোটাই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পুরো কিভাবে আমরা লাস্ট ফেজটা কভার করলাম। শুধু একবার দেখুন। পাহাড়ি ড্রাইভাররা যে কতটা স্কিলফুল হয় এটাই তার পরিচয়। দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, কিয়ান হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টের অ্যাপ্রোচ রোড। এই রাস্তা দিয়ে আমাদের সবচেয়ে বড় গাড়ি টাটা সাফারি ওঠার সময় কি প্রতিকূলতা ফেস করলো সেটা দেখাচ্ছি। উঠতে গিয়ে ওর চাকাটা একটুখানি বাঁ দিকে নেমে গেছে, আর কিভাবে গাড়িটা রেস্কিউ করা হলো
তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। পুরো ভিডিওটা যদি না শেয়ার করতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন না আমরা কি এক্সপিরিয়েন্স করেছি ওভারঅল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। আলবিদা।